খুচরো চুরি জোচ্চুরির ঘটনায় যেমন এফআইআর দায়ের হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও একই রকমভাবে দায়ের হয়েছে একের পর এক এফআইআর, এবং সমস্ত এফআইআর দায়ের করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। 26টি এফআইআর খারিজের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের সওয়াল শুভেন্দুর আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলার ফের শুনানি আগামী শুক্রবার। বৃহস্পতিবার বিরোধী দলনেতার তরফে আইনজীবী পরমজিৎ সিং পাটোয়ালিয়া বলেন যে খুচরো চুরি বা জোচ্চুরির বিষয় আলাদা, কিন্তু সেরকমভাবেই এফআইআর দায়ের করা হয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত এফআইআর দায়ের হয়েছে। কয়েক মাস আগে নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মোট প্রায় 47টি এফআইআর দায়ের হয়েছিল। নন্দীগ্রামে থানায় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে 35 দিনে 47টি এফআইআর। সেই মামলায় সমস্ত তদন্তের উপর স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। একজন ব্যক্তি বেশিরভাগ এফআইআর দায়ের করেছিল। 2020 সালে 19 ডিসেম্বর শুভেন্দু বিজেপিতে যোগদান করেন। তারপর থেকে তার বিরুদ্ধে এফআইআর শুরু হয়। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় এটা আরও বাড়ে। ওই নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত করেছিলেন তিনি। ফলে শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ আরও সক্রিয় হয়। রাতুল বেরা, চঞ্চল নন্দী চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন অভিযোগ ওঠে 2021 সালে। শুভেন্দু অধিকারীর সহযোগী ছিলেন এরা বলা হয়, যদিও হাইকোর্ট থেকে তাঁরা সুরক্ষা পায়। মুকুল রায় দল বদলের পর একই রকমভাবে তাঁর বিরুদ্ধে 10 থেকে 12টা এফআইআর প্রায় সঙ্গে সঙ্গে দায়ের হয়। বেশিরভাগ অভিযোগ একই রকম ছিল এবং কলকাতা হাইকোর্ট সমস্ত মামলা খারিজ করে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ প্রায় একই রকম। 2022 সালের 8 ডিসেম্বর শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া 26টি এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলায় নির্দেশ দিয়েছিলেন শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর করার আগে আদালতের অনুমতি নিতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেখানেও মুখ পুড়েছিল রাজ্যের। শীর্ষ আদালত মামলাগুলো হাইকোর্টে ফেরত পাঠায় এবং হাইকোর্টকেই মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। খুচরো চুরি জোচ্চুরির মামলায় যেভাবে এফআইআর করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই রাজ্য সরকার কার্যত সেরকমভাবেই একের পর এক এফআইআর দায়ের করেছে বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি দল বদল করার পরপরই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছিল বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় তিনি কার্যত সমস্যায় পড়ে গেছিলেন। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার বিরুদ্ধে যাতে এইভাবে বেআইনিভাবে সম্পূর্ণ অনৈতিকভাবে বা বলা যায় যে একেবারে আইন বিরুদ্ধ কাজ হিসেবে তার বিরুদ্ধে একের পর এক এফআইআর যেভাবে দায়ের করা করছিল রাজ্য পুলিশ, তার উপরে বিধিনিষেধ আরোপ করার আর্জি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই ঘটনায় বিচারপতি রাজাশেখর মান্থা 2022 সালে সমস্ত এফআইআর শুভেন্দুর এফআইআরের ওপরে স্থগিতাদেশ দিয়েছিলেন বা রক্ষা কবচ দিয়েছিলেন কার্যত ওই এফআইআরের অ্যাগেনস্টে বা ওই এফআইআরের সাপেক্ষে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনো এফআইআর দায়ের করতে গেলে বা কোনো অভিযোগ দায়ের করতে গেলে আদালতের সম্মতি নিতে হবে। তারপরে কার্যত সেই মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে, কিন্তু সুপ্রিম কোর্টেও কার্যত মুখ পড়ে রাজ্য সরকারের এবং সুপ্রিম কোর্ট মামলাগুলো হাইকোর্টকেই বিচারের জন্য ফেরত পাঠায়। সেই মামলা এখনও নিষ্পত্তি হয়নি, শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে সেই মামলা শুনানি ছিল। সেখানে শুভেন্দু অধিকারীর আইনজীবী পরমজিৎ পাটোয়ালিয়া তিনি শুভেন্দু অধিকারীর তরফে জানান যে শুভেন্দু অধিকারী 19 ডিসেম্বর 2020 সালে রাজ্যের শাসক দল তৃণমূল থেকে বিরোধী দল বিজেপিতে তিনি নাম লেখান
এবং তার পরপরই তার বিরুদ্ধে একের পর এক একেবারে যেন ভৌতিকভাবে তার বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হতে শুরু করে বিভিন্ন থানায়। মুকুল রায়, রাজনীতিবিদ মুকুল রায়, যিনি একসময় তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, পরে তিনি বিজেপিতে নাম লিখিয়েছিলেন, ঠিক একই রকমভাবে তিনিও দলবদল করার পর রাজ্য সরকার একই রকমভাবে তার বিরুদ্ধে একের পর এক এফআইআর করেছিল। এবং এই এফআইআরগুলো কোথাও একটা সিমিলারিটি আছে বা প্রায় একই রকমের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার বিভিন্ন সহকারীরা কোথাও টাকা দিয়ে চাকরি দেওয়ার নামে ঘুষ নিয়েছেন, কোথাও ত্রিপল চুরি, এইরকম একাধিক বিষয়ে একেবারে কোনো রকম প্রায় যুক্তিহীন, কারণ সেই মামলাগুলো যে সমস্ত অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগে পরবর্তীতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্ট সেই মামলাগুলো খারিজ করে দেয়। চঞ্চল নন্দী নামে একজন শুভেন্দু অধিকারী সহকারী, তিনি 2021 সালে মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তিনি একজনকে টাকা দিয়ে চাকরি দেওয়ার নাম করে, টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে তার সাথে চিটিং করেছিলেন বা তাকে ঠকিয়েছিলেন বলে মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়। সাধারণ চুরি, জোচ্চুরি, পকেটমারির ঘটনায় সাধারণ মহিলাদের নেকলেস চুরি বা পকেটমারি হলে যেরকমভাবে পুলিশ অভিযোগ দায়ের করে বা এফআইআর করে, বিরোধী দলনেতার বিরুদ্ধে কার্যত রাজ্য সরকার ঠিক একই রকমভাবে একের পর এক এফআইআর দায়ের করেছে। এছাড়া 2021 সালে বিধানসভা নির্বাচনের সময়, নির্বাচনের পর তিনি নন্দীগ্রাম কেন্দ্রে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, কার্যত তারপর রাজ্য সরকার বিরোধী দলনেতার বিরুদ্ধে আরও মরিয়া হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করে। সেই ঘটনায় বিরোধী দলনেতা বা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই এফআইআরের উপরে স্থগিতাদেশ জারি করেছিলেন, শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া যাবে না আদালতের সম্মতি ছাড়া বলে নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি। সেই মামলা প্রায় নিষ্পত্তির মুখে বলা যায়। সেই মামলার একেবারে অন্তিম হিয়ারিং বা শুনানি চলছে। শুভেন্দু অধিকারীর তরফের আইনজীবী তিনি তার বক্তব্য রাখছেন, এরপর রাজ্য সরকার তার বক্তব্য জানাবে। আগামী শুক্রবার ফের শুনানি, আপাতত সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কলকাতা হাই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন।